আপনারা সরাসরি সরকারকেই দোষ দিয়ে দিচ্ছেন, ঠিক কেন? আপনারা কি করে নিশ্চিত হলেন যে সরকারি ষড়যন্ত্র করছে এবং আপনাদেরকে সমাবেশ করতে দিচ্ছে না? মানে আপনারা একটা সমাবেশ করলে সরকারের কি ক্ষতি হবে, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা একদম স্ট্রেট ওয়ে আপনাদের দলের নেতা নাহিদ ইসলাম, তিনি তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন তারেক রহমান জবাব চাই। তো এটার সাথে তারেক রহমানের কি সংশ্লিষ্টতা আছে? কারণ আপনাদের সমাবেশে এর আগেও, নির্বাচনের আগেও এ ধরনের ঘটনা ঘটেছে, বিদ্যুৎ থাকে নেই এবং সেখানে আপনারা সমাবেশ করতে পারেনি, সেরকম ঘটনাও ঘটেছে। তখন তো আপনারা এমনটা বলেনি, যখন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, সাবেক প্রধান উপদেষ্টার নাম নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জবাব চাই, সেই স্লোগান তো তখন আমরা দিতে শুনি নেই। প্রথমত বিষয় যেটি হয়েছে যে আপনার আমাদের এখানে সাভারে যে ঘটনাটি ঘটেছে, সেখানে দায়িত্বের জায়গা থেকে সরকার সরাসরি এবং একই সাথে ইনস্ট্যান্ট যখন ঘটনা ঘটছে, এখানের ঘটনার তাৎক্ষণিকতার একটা বিষয় থাকে। কারণ আপনি যখন একটা সমাবেশ চলে, সমাবেশের মধ্যে এখানে অনেকগুলো বিষয় ফ্যাক্টস আছে। একটা ফ্যাক্টস হচ্ছে যে এনসিপির একটা প্রোগ্রাম, এটাকে আপনি অ্যাজ ইউজুয়াল একটা পলিটিক্যাল পার্টি প্রোগ্রামে, যে কোনো পলিটিক্যাল পার্টি প্রোগ্রামে হামলা করা কিংবা ককটেল ফুটানো, এটার অনেকগুলা নিন্দনীয়। 2 নম্বর হচ্ছে, ওখানে এনসিপির আহ্বায়ক ছিলেন এবং তিনি একই সাথে বর্তমান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং বলা চলে তারেক রহমানের কলিগ। মানে কলিগ বলতে সংসদের একসাথে তারা সংসদে আছেন, কলিগ। ফলশ্রুতিতে যখন একটা বিরোধী দলের চিফ হুইপ কিংবা একটা দলের প্রধান যখন ওই প্রোগ্রামের উপস্থিত থাকেন এবং ওই সময়ের আইনশৃঙ্খলা কিংবা হচ্ছে আপনার ওইখানকার সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষটা যখন তাকে দায়িত্ব গাফলতি হয়, তখন স্বাভাবিকভাবেই এটা সর্বোচ্চ যে নেতৃত্ব তার উপরে গিয়ে দায়িত্ব বর্তায় গিয়ে, যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কতটুকু দায়িত্ব পালন করছেন, এই জায়গাটা। 2 নম্বর হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, বিশেষ করে যখন জুলাই আগস্টে এনসিপি পদযাত্রা শুরু করছে এবং অফিসে টানা প্রায় 15 দিনের মতন, মানে 2 দিন পর 1 দিন পর প্রায় অফিসের সামনে ককটেল ফুটানো হতো এবং সেক্ষেত্রে আমাদের দক্ষিণের একবার 2 জন আহত হয়েছিলেন। তাই ওই মোমেন্টও আমরা যে সরকারের ক্রিটিক করি না বিষয়টার সময়, এরকম না, আমরা তখন স্পষ্ট আকারে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুরো সরকারের প্রশাসনকে আমরা দায়ী করেছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে তখন বলেছেন আমরা শুনেছি, কিন্তু কখনো আমরা আপনার মুখ থেকে এরকমটা শুনিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূস জবাব চাই। রাষ্ট্র পরিচালনা যিনি প্রধান, তাকেই যদি আপনারা দায়ী করতে চান, তাহলে আপনারা সিলেক্টিভ কেন হচ্ছেন? আপনারা তো সিলেক্টিভ না, এখানে সিলেক্টিভ না। আপনি এখানে দায়টা 2 ভাবে দেখতে পারেন। একটা হচ্ছে নাহিদ ইসলামের তারেক রহমানের প্রতি আশা বেশি, সেই জায়গা থেকে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আশা ছিল না। না, আশা বেশি ছিল না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রের উপর যতটুকু নিয়ন্ত্রণ ছিল, বলা চলে যে তিনি যখন দায়িত্বে ছিলেন অনেক কিছু তিনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারতেন না, কিন্তু তারেক রহমান তো নির্বাচিত। কেন পারতেন না? তিনি সকলে বলে যে তার বেশি অসীম ক্ষমতা ছিল, কারণ তার প্রতি সমর্থন তো সবার ছিল। একটা হচ্ছে সমর্থন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা আমাদের আরেকজন বক্তা বলছেন যে বিএনপি শেখ হাসিনাকে টানা 17 বছর বিরোধিতা করছে, ফালাইতে চেয়েছে, মানে অসহযোগিতা করছে, মানে অসহযোগিতা তো বলতে কি জনগণের পক্ষে সর্বোচ্চ দাঁড়াইছে, কিন্তু ইউনূসের পক্ষে বিএনপি সবসময় সমর্থন দিচ্ছে। তারপরে ইউনূস মানে তিনি থাকতে চান না কিংবা হচ্ছে তিনি দায়িত্ব নিয়ে অস্বস্তি বোধ করতেছেন, ফলে সহযোগিতা করাটাও অনেক সময় মৌখিকভাবে বললো এটা একটা পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করছে তার উপরে। তো সেই জায়গার থেকে যে আপনার তারেক রহমানের প্রতি অবশ্যই তার কলিগ হিসাবে, সে তার সংসদের বিরোধী দলের নেতা হিসেবে, আমরা দেখছি সংসদে বক্তব্যের সময় তারেক রহমানের কাছ থেকে তিনি, প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি হচ্ছে 5 মিনিট সময় চেয়ে নিয়েছেন। আপনার কথা থেকে এরকম মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বেশি ক্ষমতাবান ছিলেন না, কিছুটা অসহায় ছিলেন। আজকে জামাতের শিবিরের একজন নেতাও সেরকম তার একটি মন্তব্য থেকে আমার সেরকমটাই মনে হয়েছে। তিনি কি এরকম কিছু বোঝালেন কিনা?